স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। দেশের উত্তরের চিলাহাটি দর্শনা রুটে ভারতকে একতরফা ট্রানজিট সুবিধা দেওয়ার অভিযোগ বিশেষজ্ঞদের। বলছেন, আওয়ামী লীগ শাসনামলে দেখা হয়নি দেশের নিরাপত্তা ও স্বার্থ, তাই দাবি উঠেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার। আমাদের যাওয়ার জন্য যে ট্রানজিটগুলো লাগবে সেই ট্রানজিটগুলো শুধুই কি এটা পণ্য পরিবহন হবে? সীমান্ত সমস্যা, পানি চুক্তি, এই বিষয়গুলো যদি আমরা আদায় করে নিতে পারি। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখন জনপদে। কাজের জন্য তো বসে আছে, কাজ কাম নাই। গরিব মানুষের কষ্ট তো হবেই, কাজ কাম ঢিল, জবরের সমস্যা, কাম নাই, কাজ নাই, 12 দিন হলে ঘুরে বেড়াচ্ছি। পৌষের আগেই দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় পাটুরিয়ায় 3.5 ঘন্টা ফেরি বন্ধ থাকায় নদীর দুই পাশে দীর্ঘ যানজটে পড়েছে কয়েকশো যানবাহন। এ নিয়েও এখন জনপদে বিস্তারিত জানাবো, তবে শুরুতেই চিলাহাটি দর্শনা রুটে ট্রেন চলাচল প্রসঙ্গ। চিলাহাটি পার্বতীপুর সান্তাহার দর্শনা রুটে ভারতকে একতরফাভাবে ট্রানজিট দেওয়া হয়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। বলছেন, গেল জুনে শেখ হাসিনার ভারত সফরে সই হওয়া দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকে দেখা হয়নি উত্তরের জনপদের নিরাপত্তা আর দেশের স্বার্থ। তাই চুক্তি বাস্তবায়নে ভারতের সঙ্গে দর কষাকষি অথবা পুনর্বিবেচনার দাবি উত্তরাঞ্চলের মানুষের। মোকাররম হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের দামামা না বাজলে চিলাহাটির এ রেলপথে জুলাই মাসে ঘুরত ভারতের মালবাহী ট্রেনের চাকা। চলতি বছরের জুনে তৎকালীন সরকারের প্রধান ভারত সফরে গিয়ে সই করেছেন তেমনই একটি সমঝোতা স্মারক, যার মাধ্যমে ক্ষমতা হারানোর আগে ভারতকে রেল ট্রানজিট দেবার বন্দোবস্ত প্রায় পাকাপোক্ত করেছিলেন কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা। ভারতকে দেয়া ট্রানজিট নিয়ে ব্যাপক সমালোচনা থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করেই সে সমঝোতায় সই করেছিল আওয়ামী লীগ সরকার। 22 জুন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রার বরাতে ভারতসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, জুলাই থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের রেলপথ ব্যবহার শুরু করতে চায় ভারত। যদিও অতি গোপনীয়তায় সই করা চুক্তির বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছিল চুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে প্রবেশ করবে বাংলাদেশের চুয়াডাঙ্গায়। এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ট্রেন যাবে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে। সেখান থেকে রেললাইনটি যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত। এই রেল ট্রানজিটের বেশিরভাগ পথই উত্তর জেলা নাটোর, দিনাজপুর ও নীলফামারী। তারপরও সম্ভাব্যতা যাচাইয়ে দেখা হয়নি অঞ্চলের মানুষের স্বার্থ, করা হয়নি কোনো পরামর্শ কমিটি। জনমত যাচাই ছাড়া আওয়ামী লীগ সরকারের এই সিদ্ধান্ত দেশের স্বার্থ পরিপন্থী বলছেন উত্তর জনপদের সচেতন নাগরিকরা। আজ থেকে প্রায় 80-85 বছর আগে যে রেল লাইন হয়েছে, সেই রেল লাইনের উপর দিয়ে এত ভারী যান যাবার মতো ক্ষমতা আছে কি না আমাদের, সে বিষয়গুলো, এবং আমাদের রেভিনিউ কীরকম আসবে, আমাদের যাওয়ার জন্য যে ট্রানজিটগুলো লাগবে সেই ট্রানজিটগুলো শুধুই কি এটা পণ্য পরিবহন হবে? ট্রানজিট চালু করতে অবকাঠামো উন্নয়ন, চুক্তি শর্ত, শুল্ক, অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয়ে কিছুই জানানো হয়নি বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে। রেল সংশ্লিষ্টরা বলছেন, দর্শনা চিলাহাটি রেলপথ বেশ পুরনো, তবুও এই পথে ইতোমধ্যে 6টি সেকশনের মধ্যে 3টি ওভারলোডেড। এছাড়া আব্দুলপুর সান্তাহার ও সান্তাহার পার্বতীপুর সেকশনে ক্ষমতার অতিরিক্ত 14টি ট্রেন চলছে। বাড়তি ট্রেন চলছে পার্বতীপুর চিলাহাটি সেকশনেও। এ অবস্থায় ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তিতে কতটা লাভবান হবে বাংলাদেশ? আমরা এটা থেকে খুব বেশি বেনিফিটেড হওয়ার সম্ভাবনা নেই। একটা সম্ভাবনা আমরা এখান থেকেই দেখতে পাই, সেটা হচ্ছে যদি আমরা এটাকে বার্গেনিং টুল হিসেবে ইউজ করতে পারি। যদি বার্গেনিং টুল হিসেবে ইউজ করতে পেরে আমরা এটাকে নন টেরিফ যে ব্যারিয়ার এবং সীমান্ত সমস্যা, পানি চুক্তি, এই বিষয়গুলো যদি আমরা আদায় করে নিতে পারি, তাহলে হয়তো বোথ সাইড বেনিফিটেড হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। দেশে ব্রডগেজ রেলপথে ভার বহনের ক্ষমতা ওয়াগন প্রতি 22.5 টন। বিপরীতে ভারতের রেলপথ বহন করে ওয়াগন প্রতি 22.82 টন। চুয়াডাঙ্গার দর্শনা থেকে দিনাজপুরের পার্বতীপুর হয়ে নীলফামারীর চিলাহাটি পর্যন্ত রেলপথের বেশিরভাগ অংশই বেশ পুরনো, যে কারণে ভার বহনের ক্ষমতাও কম।
এমন বাস্তবতায় ভারতীয় মালবাহী ট্রেন নিয়মিত চলাচল শুরু করলে বাংলাদেশের অংশের এই রেলপথ কতটা ভার বহন করতে পারবে সে প্রশ্ন তো আছেই, সঙ্গে উঠছে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তার বিষয়টিও। বাংলাদেশের উপর দিয়ে যখন একটা ট্রান্সশিপমেন্ট যাবে, ইকুইপমেন্টটা যাবে, তো স্বভাবতই ওই সমস্ত বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠীর যারা সদস্য তারা কিন্তু বাই ডিফল্ট বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা শুরু করবে, তাই না? তো সেটা যদি হয় তাহলে বাংলাদেশ এই অহেতুক ঝুঁকি নিবে কিনা? বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে পণ্য পরিবহনে দূরত্ব কমবে 300 কিলোমিটার। তাই রেল ট্রানজিটের সুবিধা একমুখী না হয়ে যেন পারস্পরিক হয় সে বিষয়টি নিশ্চিত করতে দর কষাকষিতে নতজানু না হয়ে চুক্তি পুনর্বিবেচনার পরামর্শ এই বিশেষজ্ঞের। এই ধরনের বিষয়গুলো যে ইকোনমিক লাভবান হব কিনা সেটা নিয়ে হয়তো আলাদা একটা এক্সপার্টাইজ কমিশন করা যেতে পারে। ডিসেম্বরের শুরুতেই যেন দাপট দেখাতে শুরু করেছে শীত। দিন দিন কমছে তাপমাত্রার পারদ আর পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। বিপাকে পড়ছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা অব্যাহত থাকায় দিনের বেলাতেও যানবাহন চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সাদাত শাহেদের প্রতিবেদন। কুয়াশা ঢাকা ভোরের শহর, পৌষের আগেই পৌষালি শীত। গাছের পাতায় শিশির ঝরার টুপটাপ শব্দ, পথের ঘাসের ডগায় শিশিরের মুকুট। রাজশাহী নগর জুড়ে বদলে যাওয়া প্রকৃতিতে এখন শীতের দাপট। তীব্র ঠান্ডার কারণে সকালবেলা রাজশাহীর নগরীতে তেমন একটা দেখা মেলে না নগরবাসীর। গত দুদিন থেকে দেখছি যে তাপমাত্রা একটু অনেক কমে গেছে আর কি। কাল থেকে একটু বেশি পড়ছে, কাল থেকে তো বেশি বার হতে পারছি না আর কি ঠান্ডা। বেলা গড়ালেও দেখা নেই সূর্যের। কুয়াশার সাথে হিমেল হাওয়া কাবু করেছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের। কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবীরাও। আবহাওয়া অফিস বলছে এমন তীব্রতা থাকতে পারে আরও একদিন। ভোরে ধরেন বাড়ায় এসেছি কাজের জন্য, এসে তো বসে আছি, কাজ কাম নাই। গরিব মানুষের কষ্ট তো হবেই, কাজ কাম ঢিল। জবরই সমস্যা, কাম নাই খো, কাজ নাই খো, 12 দিন হলে ঘুরে বেড়াচ্ছি। সকালের শুরুতেই রাজশাহী আবহাওয়া অফিসে 14 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে এবং ঘন কুয়াশা বিরাজ করছে। তবে এই কুয়াশার ভাব বেলা বাড়ার সাথে সাথে দূরীভূত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জেও বেড়েছে শীত ও ঘন কুয়াশার তীব্রতা। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে অধিকাংশ যানবাহন। এতে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে মহাসড়ক ব্যবহারকারীদের। কুয়াশা পরিবারে রাস্তাঘাট দেখা যায় না, দুর্ঘটনার সংখ্যা বেশি থাকে। যতটুকু সম্ভব হয় চালাই, তাহলে আমরা সাইড করে দিই। ঠান্ডার ভিতরে চালানো সম্ভব না, হাত পায়ে কাঁপ আসে। এদিকে শীতের তীব্রতা বেড়েছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। মঙ্গলবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। তবে হিমশীতল বাতাস এই অঞ্চলে শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। কুয়াশার জন্য ধরেন কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে আমাদের গাড়ি চালানো খুবই অসুবিধা। আরে ভাব হইতোই নেই বাবা, শীতে শীতে প্যাসেঞ্জারই উঠতে যাচ্ছে না, হয় কি? তাপমাত্রা আরও কমার পাশাপাশি সামনে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সাদাত শাহেদ, এখন। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে 3.5 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। এ বিষয়ে খোঁজ রাখতে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী আসাদুজ্জামান। এদিকে বরিশালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এই বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী অমিত হাসান। আমরা শুরুতেই যাব পাটুরিয়া ঘাটে। একটু জানতে চাই আসাদ, জানাবেন যে দুপাশে তো নিশ্চয়ই ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের একটা জট তৈরি হয়েছিল, সেই যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটের 3 নম্বর ফেরিঘাট এলাকায়। তো ভোর 6টা থেকে কিন্তু ঘাট কর্তৃপক্ষ ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়। তারপরে কিন্তু 3.5 ঘন্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলেই কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। তো ফেরি চলাচল 3.5 ঘন্টা বন্ধ থাকার কারণে পাটুরিয়া প্রান্তে কিন্তু শতাধিক পণ্যবাহী ট্রাক এবং 8 থেকে 10টির মতো যে
যাত্রীবাহী বাস সেগুলো কিন্তু পারাপারের অপেক্ষায় ছিল। তো একটু আগেই কিন্তু আমার পেছনে থাকা একটি বড় রোরো ফেরি কিন্তু এই ঘাট থেকে প্রায় ১৫ থেকে ১৬টির মতো কিন্তু পণ্যবাহী ট্রাক এবং বাস নিয়ে কিন্তু দৌলতদিয়ার উদ্দেশ্যে ছুটে গিয়েছে ১০ থেকে ১৫ মিনিট আগে। তো এই যে পাটুরিয়া প্রান্তে এখন ৮ থেকে ১০টি পণ্যবাহী মানে যাত্রীবাহী বাস রয়েছে পারাপারের অপেক্ষায়। সেই সাথে প্রায় ৭০ থেকে ৮০টির মতো যে পণ্যবাহী ট্রাক রয়েছে সেগুলো কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে। তো এই যে নৌপথ, এই নৌপথে মোট ১৭টি ফেরি দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। একটি কথা বলে রাখি যে পাটুরিয়া ঘাটে মোট ৫টি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে কিন্তু ১ এবং ২ নাম্বার বন্ধ থাকার কারণে কিন্তু সচল রয়েছে মোট ৩টি। ৩, ৪ এবং ৫ নাম্বার ঘাট দিয়েই কিন্তু পণ্যবাহী ট্রাক এবং যে যাত্রীবাহী বাসগুলো সেগুলো পারাপার করা হচ্ছে। তো আর ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে ঘণ্টাখানেকের মধ্যেই যে ঘাটে যে থাকা যে যানবাহনগুলো সেগুলো কিন্তু খুব দ্রুতই পারাপার করা সম্ভব হবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। অপরদিকে ওই প্রান্ত থেকেও কিন্তু ২টি ফেরি কিন্তু এই আধা ঘন্টার মধ্যে এসেছে এই ৩ নাম্বার ফেরিঘাট এলাকায়। যে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেটা ২০টি যানবাহন নিয়ে এখানে এসেছে এবং ইউটিলিটি যে ছোট ফেরি রয়েছে সেটা কিন্তু ৬০টি পণ্যবাহী ট্রাক নিয়ে কিন্তু এখানে রয়েছে। হয়তোবা একটু পরেই কিন্তু আবার এখান থেকে সেটা চলে যাবে বলে আমরা জানতে পেরেছি। আর এপাশে যে ঘাটের অবস্থা সেটা খুব দুর্ভোগের মতো নয়, কারণ ফেরি আসছে এবং খুব সহজেই কিন্তু যারা রয়েছে অপেক্ষমান তারা কিন্তু চলে যেতে পারছে বলে আমরা দেখেছি। তো একটি বিষয় বলতে, তো এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সংবাদ। এবার একটু বরিশালে যেতে চাই, সেখানে অমিত হাসান আছেন। অমিত, জানাবেন যে শিশুরা তো ঠান্ডাজনিত রোগের ঝুঁকিতে বেশি থাকে। বরিশালের সদর হাসপাতালে কি ধরনের রোগীরা বেশি আসছেন? চিকিৎসা সেবা পেতে কোনো ধরনের অসুবিধা রয়েছে কিনা? শাফিন, বরিশালে ঠান্ডা বাড়ছে কয়েকদিন ধরে, সেই সাথে ঠান্ডাজনিত রোগগুলো যে রয়েছে সেগুলোতেও আক্রান্ত হচ্ছে রোগীরা, বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এটি ৫০০ শয্যার একটি হাসপাতাল, তবে প্রতিনিয়তই এই হাসপাতালে প্রায় ৩ গুণ রোগী ভর্তি থাকে। বিশেষ করে এখন ঠান্ডাজনিত রোগে বেশিরভাগ শিশুরা আক্রান্ত হচ্ছে। সেই শিশু ওয়ার্ডের কথা যদি বলি, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে যে শিশু ওয়ার্ডে বেড রয়েছে তার প্রায় ৩ থেকে ৪ গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে। সে অনুপাতে কিছুটা ভোগান্তিতে রোগীদের পড়ছে, তবে চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের অভিযোগ তারা করেনি। তারা বলছেন যে চিকিৎসা সেবা হলেও পরিবেশ কিছুটা খারাপ রয়েছে, যার কারণে তারা কিন্তু কিছুটা সমস্যায় পড়ছে। বিশেষ করে একই বেডে দেখা যাচ্ছে যে ২-৩ জন রোগীও চিকিৎসা সেবা নিতে হচ্ছে, কেননা শয্যা সংকট রয়েছে, সেক্ষেত্রে তারা কিছুটা সমস্যায় পড়ছে। তবে চিকিৎসা সেবা প্রতিনিয়ত ডাক্তাররা দিয়ে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এবং তারা বলছেন যে রোগীর চাপ থাকলেও চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের তারা কার্পণ্য করছেন না, চিকিৎসা সেবা প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে বহির্বিভাগে প্রতিদিন কিন্তু ৮০০ থেকে ৯০০ রোগী চিকিৎসা সেবা নিতে আসে। বিশেষ করে ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে, নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, এসব রোগে আক্রান্ত হচ্ছে। এবং চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে ভর্তিও হচ্ছে বেশিরভাগ শিশুই নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস নিয়ে, এবং কোল্ড ডায়রিয়া যেটি রয়েছে সেটিরও কিন্তু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। সেই রোগীরাও কিন্তু এখানে ভর্তি হচ্ছে এবং চিকিৎসা সেবা নিচ্ছে। তবে চাপ বাড়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে কিংবা কিছুটা বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের, তবুও তারা প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। যদিও শয্যা সংকট রয়েছে, তারপরেও মেঝেতে যাতে চিকিৎসা সেবা নিতে না হয় সে কারণেই কিন্তু এক বেডে ২-৩ জন করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে কিংবা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। তবে ঠান্ডা থেকে যদি শিশুদের আসলে বিরত রাখা যায় এবং গরম জায়গায় রাখা যায়, সেক্ষেত্রে এই ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কিছুটা কমে আসবে বলে তারা জানিয়েছেন, এবং গরম জায়গায় শিশুদের রাখার পরামর্শ দিয়েছেন। এবং যদি জ্বর বেশি দিন থাকে সেক্ষেত্রে সরাসরি এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ যদি নেয় তাহলে এই রোগ থেকে দ্রুতই আসলে সংকট কেটে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের মধ্যে এই হাসপাতালটি কিন্তু সবচেয়ে বড় হাসপাতাল, যার কারণে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে চিকিৎসা সেবা নিতে আসছেন রোগীরা, যার কারণে একটু চাপ সবসময় এখানে রোগীদের বেশি থাকে। তো বরিশালের শেরে বাংলা হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। সহকর্মী অমিত হাসান যুক্ত হয়েছিলেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, জানাচ্ছিলেন সেখানে ঠান্ডাজনিত রোগীদের পরিমাণ বাড়ছে। এদিকে এর আগে আসাদ জামান যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে, জানাচ্ছিলেন যে ফেরি চলাচল বন্ধ থাকার পরে পুনরায় চালু হওয়ায় যান চলাচল বা নদী পারাপার শুরু হয়েছে যানবাহন। সারা দেশেই বাড়ছে শীতের তীব্রতা, যার ফলে গরম কাপড়ের বেচাকেনা বাড়ছে। নওগাঁয় এই শীত
বস্ত্র বিতরণ বা শীতবস্ত্রগুলো বিপণী বিতানগুলোতে শীতবস্ত্র কিনতে ভিড় বাড়ছে, এই বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী আব্বাস আলী, তার সঙ্গে যুক্ত হব। আব্বাস, জানাবেন যে আজকে যে তাপমাত্রা, তাতে তো আসলে দিনের বেলায়ও গরম পোশাক পরতে হচ্ছে, বিক্রেতারা কি বলছেন? তাদের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে কিনা গরম কাপড়, কি দামে মিলছে, ক্রেতারা কি বলছেন? শাফিন, গতকাল থেকে এখন পর্যন্ত আসলে নওগাঁতে সূর্যের দেখা মেলেনি। প্রচন্ড কুয়াশায় চারপাশ ঢাকা পড়েছে, সেই সাথে আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। আর গতকাল বিকেলেও সেটা ফোটা কিছুটা বৃষ্টি হয়েছে এবং এই হালকা বাতাসের কারণে আসলে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। আজকে তাপমাত্রার কথা যদি বলি যে 13.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যা গতকাল ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড এই শীতের কারণে বলা যায় যে এখন নওগাঁবাসীর জবরদস্ত অবস্থা। আর এই শীত নিবারণের জন্য মানুষ এখন গরম পোশাক কেনার জন্য ছুটছেন দোকানে। যদি বলি যে গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স, জ্যোৎস্নার ফুল, কাপড় পট্টি সহ বেশ কিছু আভিজাত্য দোকান সহ এবং ফুটপাতের দোকানগুলোতে প্রচুর ভিড় করছেন গরম পোশাক কেনার জন্য ক্রেতারা। এখানে দামের কথা যদি বলি যে পোশাকের জ্যাকেটের যে কুয়াশা যে জ্যাকেট বিক্রি হচ্ছে বা পাওয়া যাচ্ছে 1400 থেকে 3000 টাকার মধ্যে। হাফ সোয়েটার বিক্রি হচ্ছে 300 থেকে 700 টাকা, মাফলার 200 থেকে 450 টাকা পর্যন্ত এবং টুপি বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকার মধ্যে। হুডি জ্যাকেটও বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকার মধ্যে। আর মেয়েদের যে কাটিগান রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে 1000 টাকা থেকে শুরু করে 1800-2000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি বেচা কিনা হচ্ছে বাচ্চাদের পোশাক, যেগুলো আসলে বাচ্চাদের যে নরম কাপড় বা সুতি কাপড়, এগুলো একটু মোটা সাইজের, যেগুলো পাওয়া যাচ্ছে পায়জামা 50 থেকে 70 টাকায় এবং জ্যাকেট পাওয়া যাচ্ছে 300 টাকা থেকে শুরু করে 1100 থেকে 1200 টাকা মধ্যে পাওয়া যাচ্ছে। দোকানদারের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে গত 3 দিন থেকে মোটামুটি শীত পড়ছে এবং তারা প্রতিদিন দোকান খুলছেন সকাল 9:30টার পর থেকে, বেচা কেনা চলছে রাত 9:30টা পর্যন্ত। এবং তারা বলছেন যে গতকাল দোকানের সঙ্গে কথা বলছে, তিনি জানিয়েছেন যে গতকাল বিক্রি হয়েছে প্রায় 25,000 টাকা, তার আগে বিক্রি হয়েছে 20,000 টাকা এবং ফুটপাতের দোকানদার বলেছেন যে তার প্রায় 9,000 টাকার মতো বিক্রি হয়েছে। তবে তাদের কাছে পর্যাপ্ত শীতের পোশাক মজুদ রয়েছে এবং বেচা কেনা ভালো হচ্ছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শীতের পোশাকের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে শীত বস্ত্র বেচা কেনা নিয়ে জানা। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে সরকার নির্ধারিত দামের তুলনায় লিটার প্রতি 6 থেকে 8 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে সরকার নির্ধারিত দামের তুলনায় বেশি দামে তেল বিক্রির কারণ ব্যবসায়ীরা কি বলছেন? এছাড়া খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাজারে কেমন দেখছেন? শাফিন, সরকার নির্ধারিত দামে বোতলজাত যে সয়াবিন সেটি কিন্তু খাতুনগঞ্জের বাজারে বিক্রি হচ্ছে। তবে এই বোতলজাত সয়াবিনের বেশ সংকট রয়েছে। আর অন্যদিকে খোলা যে সয়াবিন তেল সেটি কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়ে লিটার প্রতি 6 থেকে 8 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আপনি জানেন যে গেল কয়েক সপ্তাহ ধরে দেশের ভোজ্য পণ্যের ভোজ্য তেলের যে বাজার সেটি কিন্তু অনেকটা অস্থির রয়েছে এবং সেই জায়গাতে সরকার কিন্তু গতকালকে তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে এসে সরকার নির্ধারিত দামে বোতলজাত সয়াবিন বিক্রি হলেও খোলা সয়াবিন কিন্তু সরকার নির্ধারিত দামের চাইতে প্রতি লিটার 6 থেকে 8 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এখানে যারা পাইকার আছেন তারা বলছেন মূলত এই তেলগুলো তারা বেশি দামেই মিলারদের কাছ থেকে আগেই সংগ্রহ করেছেন, যার কারণে সরকার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে কিন্তু তারা বিক্রি করতে পারছেন না। একই সাথে তারা আরও বেশ কয়েকটি কারণ এখানে দাঁড় করিয়েছেন দাম বাড়ার ক্ষেত্রে। তারা বলছেন বিশ্ব বাজারে কিন্তু সয়াবিনের দাম বেড়েছে ধাপে ধাপে এবং তারা আমাদেরকে জানিয়েছেন বর্তমানে বিশ্ববাজারে টন প্রতি সয়াবিন বিক্রি হচ্ছে $1200, যা চলতি বছরের এপ্রিলে বিক্রি হয়েছিল টন প্রতি $1035। সেই জায়গাতে আসলে এই যে দাম বৃদ্ধির প্রভাব সেটি দেশের বাজারে এসে পড়েছে। আবার কেউ কেউ এখানে কিন্তু অভিযোগ করছেন
মিলাররা তা পাইকার এবং খুচরা ব্যবসায়ীদের চাহিদা মতো তেল সরবরাহ করছেন না, কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থির করার চেষ্টা করছেন, এমন অভিযোগও কিন্তু খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ী করেছেন। আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে পেঁয়াজের বাজার। তেলের বাজার যেখানে অস্থিরতা তৈরি হচ্ছে, সেই জায়গাতে আমরা খানিকটা স্বস্তি দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজারে। আজকের খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে, যা খুচরা পর্যায়ে 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজের যারা এখানকার আড়তদার আছেন তারা বলছেন মূলত সরবরাহটা বেড়েছে, সংকট না থাকার কারণে মূলত পেঁয়াজের দাম কমে আসতে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে 20 টাকা পর্যন্ত কেজিতে পেঁয়াজের দাম কমেছে, এমনটি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে তেল এবং পেঁয়াজের বাজারের সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী কাজী মাহফুজ যুক্ত হয়েছিলেন খাতুনগঞ্জ থেকে। মেহেরপুরের 3 উপজেলায় 1900 হেক্টর জমিতে আগাম পেঁয়াজ আবাদ হয়েছে। বর্তমানে মাঠ থেকে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর ইচাখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন জেলায় এবারে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা কেমন, আশানুরূপ ফলন পাচ্ছেন কিনা চাষিরা, জানাবেন। শাফিন, আপনাকে আমি জানিয়ে রাখি, দেশের এই সময়টাই কিন্তু পেঁয়াজের একটা সংকট তৈরি হয়, যার ফলে কারণ শীতকালীন যে পেঁয়াজটা সেটা উঠতে কিন্তু আরো 2 থেকে 3 মাস পরে বাজারজাত করা যায়। তাই এই যে 2 মাসের যে পেঁয়াজের ঘাটতি, এইটা মেটানোর জন্যই কিন্তু গত কয়েক বছর ধরে মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হচ্ছে, যেটি গত কয়েক বছরে পরীক্ষামূলকভাবে ভালো ফলাফল পাওয়ায় বা সফলতা পাওয়ায় কিন্তু এবার মেহেরপুরের ব্যাপকভাবেই কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ হচ্ছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এবার 3 উপজেলাতে প্রায় 1900 হেক্টর জমিতে কিন্তু আগাম গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ হচ্ছে। আমি যদি আপনাকে উৎপাদনের কথা বলি, প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 24 মেট্রিক টন করে। সেই হিসাবে শুধুমাত্র গ্রীষ্মকালীন এই যে পেঁয়াজ, তা থেকেই প্রায় 45,600 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু উৎপাদন হবে বলে কৃষি বিভাগ মনে করছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, বর্তমানে যে পেঁয়াজটা উঠছে এই পেঁয়াজের দামও কিন্তু মোটামুটি ভালো পাচ্ছে কৃষকরা। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে প্রতি কেজি পেঁয়াজ কিন্তু মেহেরপুর বাজারে 60 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং সেটি কিন্তু জমি থেকেই ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। সেই হিসেবে প্রতি টন পেঁয়াজ কিন্তু মোটামুটি 60,000 থেকে শুরু করে 70-75,000 টাকা পর্যন্ত পাচ্ছেন একজন কৃষক। সেই হিসাবে মেহেরপুর জেলায় এবার কিন্তু প্রায় 300 কোটি টাকার গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হবে। আমাকে কয়েকজন চাষি জানিয়েছেন যে প্রতি বিঘাতে কিন্তু পেঁয়াজ চাষ করতে খরচ হয় 45 থেকে 50,000 টাকা, এবং প্রতি বিঘায় প্রায় 200 মন করে পেঁয়াজ উৎপাদন হয়। সেই হিসাবে প্রতি বিঘা থেকে কিন্তু তারা 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে, এটাই জানিয়েছেন কৃষকরা। এদিকে কৃষি বিভাগ কিন্তু এর উৎপাদন বাড়াতে ভবিষ্যতে যাতে আরো বেশি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা যায় তার জন্য কিন্তু চাষিদেরকে উদ্বোধক করছে, এবং মাঠ দিবসের মাধ্যমে কিন্তু উৎপাদন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। শাফিন, এই ছিল আমার কাছে গ্রীষ্মকালীন পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি। শাফিন। মেহেরপুর থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। কৃষকের ধান ঘরে তোলার মৌসুমেও অস্থির চালের বাজার। আমন ধানের নতুন চাল বাজারে আসার পরেও কমছে না দাম। বগুড়ার বাজারে এই সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। বিস্তারিত জানাতে বগুড়ার গোদারপাড়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, জানাবেন বর্তমানে বাজারে কোন চাল কত দামে বিক্রি হচ্ছে, দাম বাড়তির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ শাফিন, বাংলা বর্ষপঞ্জির 8ম মাস অগ্রহায়ণ প্রায় শেষ। এ মাসের শুরু থেকেই গ্রামাঞ্চলের কৃষকরা উৎসব মুখর পরিবেশে ধান কাটতে শুরু করেছেন, অর্থাৎ 1 মাস আগে থেকেই বাজারে নতুন চাল আসতে শুরু করেছে, কিন্তু দামে সেরকম কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনই চালের দাম বাড়ছে। গতকাল যে দাম ছিল তার চেয়ে প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা বাড়তি দামে আজ বিক্রি হচ্ছে। আর সপ্তাহের ব্যবধান যদি বলি, সেই ক্ষেত্রে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা।
কাটারি গত সপ্তাহে বিক্রি হয়েছে 68 টাকা, আর আজকের বাজারে বিক্রি হচ্ছে 72 থেকে 75 টাকা। আর পুরাতন 28 যেটি সেটি বিক্রি হয়েছে 59 টাকা, এবং 7 দিনের ব্যবধানে সেটি বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 62 থেকে 63 টাকা। এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের যে সবচেয়ে বেশি যে চাল কেনেন সেই চাল হচ্ছে রঞ্জিত চাল, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 50 থেকে 52 টাকা, এবং আজকের বাজারে সেটি 55 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। ভরা মৌসুমে আসলে এমন দামে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। তারা বলছেন যে সিন্ডিকেট ভাঙতে হবে, সেই সাথে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে হিসেব, সেই হিসেবে কিছু গরমিল থাকতে পারে সেটি বলছেন। তারা বলছেন কৃষি সম্প্রসারণের যে উৎপাদনের হিসাব এবং আমদানি কতটা করতে হবে সেই হিসেবে কিছুটা গরমিল থাকতে পারে, সেটিতে নজরদারির দাবি জানিয়েছেন তারা। এদিকে বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী বগুড়াতে 1,83,490 হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছিল, যেখান থেকে প্রায় 6 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। এই যে হিসাব, এই হিসেবের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে সাধারণ ক্রেতারা বলছিলেন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে প্রতি বছরই তাদের এরকম উৎপাদন হয়ে থাকে। অথচ মাঠ পর্যায়ে কৃষকরা বলছেন যে বিঘা প্রতি তারা 5 থেকে 7 মণ ধান কম পেয়েছেন, অর্থাৎ প্রতি বিঘায় ধান তারা পেতেন, কৃষকরা পেতেন 20 মণ ধান, যেখানে এবছর বৈরী আবহাওয়ার কারণে 5 থেকে 7 মণ ধান কমেছে, 13 থেকে 14 মণ ধান পেয়েছেন তারা বিঘা প্রতি। এই যে চালের দাম, এই চালের দাম সাধারণ ক্রেতারা আসলে নজরদারি মাধ্যমে চালের দাম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে বগুড়ার গোদারপাড়া থেকে চালের বাজারের সবশেষ খবর। শাফিন। বগুড়া থেকে চালের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। এখন বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 79 জন জেলে মাঝি মাল্লা সহ বাংলাদেশি 2টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের এক কর্মকর্তা। জাহাজ দুটি হলো MV মেঘনা 5 ও FV লায়লা 2। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জানা যায় সোমবার খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরছিলেন একদল জেলে। সে সময় বাংলাদেশের জলসীমা থেকে নাবিকসহ 2টি বোট ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। তবে কোন কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তাদের ফিরিয়ে আনতে যোগাযোগ চলছে। ন্যাশনাল টি কোম্পানির 18টি বাগানে 1 মাস 20 দিন পর শুরু হয়েছে চা পাতা উত্তোলন। দীর্ঘদিন পর কাজে যোগ দিয়ে খুশি শ্রমিকরা। তবে দীর্ঘদিন পাতা উত্তোলন বন্ধ থাকায় কমেছে উৎপাদন। এ বিষয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী MA হামিদ। হামিদ জানাবেন, দীর্ঘ সময় পাতা উত্তোলন বন্ধ থাকায় কি পরিমাণে আর্থিক ক্ষতি হতে পারে, পাশাপাশি এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কোনো ধরনের পদক্ষেপ বা উদ্যোগ রয়েছে কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাত্রকলা চা বাগানে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছেন, এবং পাশাপাশি সাধারণ যে চা শ্রমিক রয়েছে তারা কিন্তু পাতা উত্তোলন করছে। আমি তাদের সাথে কথা বলেছিলাম যে দীর্ঘ 1 মাস 20 দিন পর কিন্তু গতকাল সন্ধ্যার পরে তারা তাদের 6 সপ্তাহের বকেরা মজুরি থেকে 2 সপ্তাহের মজুরি পেয়েছেন। এতে করে তারা খুবই খুশি, এবং আজকে আনন্দের সাথে সকালে অনেকেই নেচে গেয়ে কাজে যোগদান করেছেন, এবং সবাই বলছেন যে যদিও দীর্ঘ 1 মাস 20 দিন পর চা বাগান শুরু হয়েছে, কিন্তু আরো 2-4 দিন যাওয়ার পর পুরোপুরি প্রাণবন্ত হয়ে উঠবে চা বাগানগুলো। কারণ ইতিমধ্যে চা বাগানের শ্রমিকরা কাজ না পেয়ে অনেকে বাইরে চলে গিয়েছিলেন, যার কারণে বাইরে কাজ শেষ করে তাদের হয়তো 2-1 দিনের মধ্যে তাদের হিসাব নিকেশ শেষ করে আবারও তারা উদ্যমে তারা বাগানের কাজগুলোতে ফিরবেন, এবং এতে করে বাগানের যে ক্ষতি ছিল সেগুলো পুষিয়ে ওঠার চেষ্টা করবেন। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে ইতিমধ্যে গত 21 অক্টোবর থেকে তারা আন্দোলন শুরু করেছিলেন, এবং আন্দোলনের 1 মাস 20 দিন অতিবাহিত। এই সময়টাতে প্রায় 10 লাখ কেজি পাতা ন্যাশনাল টি কোম্পানির পিছনে রয়ে গিয়েছিল, অর্থাৎ তারা উৎপাদন করতে পারেনি, উৎপাদন ব্যাহত হয়েছিল। এতে করে আমি কথা বলেছিলাম ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদুল হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রায় প্রতি অকশনেই তারা 7 কোটি 25 লাখ টাকার পাতা অকশনে দিতে পারেননি। এতে করে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছেন যে এই ক্ষতিটা হয়তো পুষিয়ে ওঠা সম্ভব না। আমি কথা বলেছিলাম শ্রমিক নেতৃবৃন্দের সাথে। তারা বলেছেন যে ইতিমধ্যে প্রনিং না হওয়ার কারণে এই সময়টা হচ্ছে প্রনিং এর সময়, অর্থাৎ গাছগুলো কেটে ছোট করে আবারও নব উদ্যমে যাতে পাতা আসে সেই ব্যবস্থা করার, কিন্তু তাদের বাগানগুলোতে এই প্রনিং সিস্টেমটা না করার কারণে, দেরিতে হওয়ার কারণে কিন্তু আগামী বছরে কিন্তু এর উৎপাদন ব্যাহত হবে, এবং এতে করে
আগামী বছর কিন্তু তাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা তারা ফুলফিল করতে পারবেন না। তারা বলছেন যে শ্রমিকরা খুবই খেয়ে না খেয়ে অতি কষ্টে তারা ছিল 1 মাস 20 দিন, এবং তারা বলছে তাদের যে বকেয়া যে মজুরিগুলো রয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন যে মার্চের মধ্যে সেগুলো তারা পরিশোধ করবেন, এবং সেগুলো পরিশোধ করলে আরো হয়তো তাদের কাজের ইয়া বাড়বে। আমি গতকাল লক্ষ্য করেছি এখানে যখন তাদের মজুরি দেওয়া হচ্ছিল তখন আমি ছিলাম, অনেক নেতৃবৃন্দ কিন্তু কেঁদে দিয়েছিলেন, অর্থাৎ তাদের সেই কান্নাটা ছিল সুখের কান্না। এখন পর্যন্ত আমি বিভিন্ন সেকশন ঘুরে দেখেছি, আমি এই মুহূর্তে 1 নম্বর সেকশনে দাঁড়িয়ে আছি। প্রতিটি সেকশনেই কিন্তু নব উদ্যমে কাজ শুরু হয়েছে এবং আগামী কাল থেকে আবারও ফ্যাক্টরি সচল হবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের পাত্রকলা চা বাগান, ন্যাশনাল টি কোম্পানির চা বাগান নিয়ে সবশেষ। শাফিন। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর আবারও চা পাতা উত্তোলন শুরু হয়েছে ন্যাশনাল টি কোম্পানি থেকে। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার থেকে যশোরের সরকারি হাসপাতালে জলাতঙ্ক টিকার সংকট দেখা দিয়েছে। বিনামূল্যে টিকা না পাওয়ায় বাধ্য হয়ে ফার্মেসি থেকে বেশি দামে টিকা কিনে নিচ্ছেন রোগীরা। এ নিয়ে আরও জানাতে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, হাসপাতালে টিকা সংকটের কারণ কি? কতদিন ধরে টিকা সরবরাহ বন্ধ রয়েছে? 15 অক্টোবর থেকে এই হাসপাতালে টিকা নেয়, অর্থাৎ 250 শয্যা জেনারেল হাসপাতালে। এখানে আমরা দেখেছি যে প্রতিদিন 80 থেকে 100 জন মানুষ আসে জলাতঙ্ক রোগের টিকাটি নিতে। বিশেষ করে কুকুর এবং বিড়ালে কামড়ালে এই জলাতঙ্ক রোগটি হতে পারে, সে কারণে যে টিকাটি দেওয়া হয় সেই টিকাটি আসলে 15 অক্টোবর থেকে হাসপাতালে নেই। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে খুব দ্রুত সময়ে টিকাটি আনবেন তারা, এবং এই হাসপাতালে প্রতি মাসে প্রায় 2500 রোগীর কিন্তু জলাতঙ্কের চিকিৎসা সেটি নিতে আসেন। এবং এই হাসপাতালে এখন আমরা দেখেছি যে 250 ভাল যে ভ্যাকসিন সেটি পাওয়া আগে প্রায় 1000 মানুষ সেবা নিতে আসতেন, সেখানে কিন্তু এই টিকাটি পাওয়া যাচ্ছে না। প্রতি মাসে 1000 মানুষকে এই টিকাটি দেওয়া হতো। সেই কারণে এই যে মানুষগুলো তারা কিন্তু দোকান থেকে বিভিন্ন বাইরে থেকে ক্রয় করতে হচ্ছে। একটি ভ্যাকসিনের দাম 500 টাকা নেয়, এবং সেই ভ্যাকসিন কিন্তু তিনটি টিকা এখানে দিতে হয়। সেক্ষেত্রে 1500 টাকা একজন মানুষের খরচ হয়। যদিও হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বিভিন্নভাবে যারা টিকা নিতে আসছেন তাদের সুবিধা দিচ্ছেন, যে একটি টিকা 5 জনকে দিচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হচ্ছেন। তবে এই টিকাটি বিনামূল্যে দেওয়ার কথা ছিল, সেটি হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারছে না। এছাড়া আরেকটি টিকার সংকট রয়েছে, যেটি প্যান্টা ভ্যাকসিন, সেটি কিন্তু সংকট রয়েছে হাসপাতালে, যেটি 42 দিন বয়সী শিশুদের দেওয়া হয়। সেটি কিন্তু প্রায় 10 দিন ধরে এই হাসপাতালে নেয়। সেক্ষেত্রে যারা শিশুরা রয়েছেন তাদের কিন্তু সমস্যা হচ্ছে। আমরা এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে এই টিকাটি আনবেন, এবং যারা মানুষ আছে, যারা শিশু আছে তাদের দিতে পারবেন। তবে যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন যে অনেক দূর দূরান্ত থেকে যারা আসছেন এবং যারা একদম নিম্নয়ের মানুষ রয়েছেন তারা এই ভ্যাকসিনগুলো নিয়ে থাকেন। সেক্ষেত্রে বিনামূল্যে যদি না পায় সেক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ ট্রাফিক। সহকর্মী রিপন হোসেন জানাচ্ছিলেন যশোর হাসপাতালে জলাতঙ্ক টিকার সংকট নিয়ে। দীর্ঘ 22 বছরেও বাস্তবায়ন হয়নি ঝালকাঠির ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্ক প্রকল্প। শহরের অদূরে গাবখান সেতুর কাছে 4 নদীর মোহনায় জেগে ওঠা চরে বালু ও মাটি ভরাট করা হয়েছে, তবুও জমি সংক্রান্ত জটিলতায় থেমে আছে কাজ। দীর্ঘদিনেও প্রকল্পটি আলোর মুখ না দেখায় হতাশ স্থানীয়রা। আলামিন তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। 2002 সালে ঝালকাঠির গাবখান, ধানসিঁড়ি, সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা চরে 55 একর খাস জমিতে ন্যাশনাল ইকো পার্ক নির্মাণের প্রস্তাব করা হয়, যা বাস্তবায়ন করার কথা ছিল বন বিভাগের। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটিতে প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা পেত আধুনিক সব সুযোগ সুবিধার পর্যটন ও বিনোদন কেন্দ্র। 2007-08 অর্থবছরে এই প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হয় 4 কোটি টাকা। বালু ফেলে ভরাট করা হয় প্রকল্প এলাকা, কিন্তু বাঁধ সাধে প্রকল্পটির 35 একর জমির মালিকানা দাবি তুলে মামলা করে স্থানীয় একটি মহল। পরে মামলা সংক্রান্ত জটিলতায় আটকে যায় প্রকল্পের কাজ। দীর্ঘ সময়েও ইকোপার্ক প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
একটি ব্যক্তি মালিকানায় আমাদের সাবেক মেয়রের পুত্র তারা দখল করতেছিল। এই জালকাঠির সব মানুষের আমাদের সহযোগিতা আছে, কিন্তু ভয় থেকেও আমাদের সাথে নামতে পারে নাই, কিন্তু এখন সবাই সারা দেশে। এখানে একটি ইকো পার্ক হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হবে। জেলা প্রশাসক বলছেন, মামলা নিষ্পত্তির চেষ্টা চলছে। সরকারের দখলে রয়েছে প্রকল্পের সব জমি। জটিলতা কেটে গেলে দ্রুতই স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করি যে মামলা 3টা সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু বিচার হয়ে সুষ্ঠু একটা রায় আমরা পাই। মামলাটি সরকারের পক্ষে নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে এই কয়েকটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্ক প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয়দের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে, একই সাথে স্থানীয় অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে বেপরোয়া 3 হুইলার নিয়মের তোয়াক্কা না করে নিয়মিতই চলাচল করছে ঝুঁকিপূর্ণ এই গাড়ি। পণ্য পরিবহন ও যাত্রী সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। মহাসড়কের অন্তত 10টি স্থানে তৈরি হচ্ছে যানজট। তবে এই অনিয়ম প্রতিরোধে ট্রাফিক পুলিশ তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের। রাকিবুল ইসলামের প্রতিবেদন। ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর এলাকা নিয়মের তোয়াক্কা না করে মহাসড়কে উঠে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ট্রাফিক পুলিশের চোখের সামনে ঘটছে এমন ঘটনা। একই চিত্র মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটার অংশ জুড়েই বাস ও ট্রাক সহ অন্যান্য ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছে 3 হুইলারও। বিপাকে পড়ছেন যাত্রী ও পণ্যবাহী গাড়ি চালকরা। 3 হুইলারের দৌরাত্মে গাড়ির ধীরগতির পাশাপাশি মাধবদী, মরজাল, ইটাখলা, ভেলানগর সহ অন্তত 10টি স্থানে দেখা দিচ্ছে যানজট। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। 3 হুইলার আসলে মহাসড়কের জন্য না, মহাসড়কের জন্য বড় গাড়ি, বড় বাস, বড় বড় ইকুইপমেন্ট। 3 হুইলার, রিক্সা, ভ্যান মানুষ চললে অবশ্যই তো সমস্যা হয়। পথচারীর সমস্যা, আমাদেরও সমস্যা। এরা তো মনে হয় হাইরোডে চলাচল করে, এরা তো নিয়ম কানুন জানে না, উল্টা পাল্টা গাড়ি ঠেলে অ্যাক্সিডেন্ট, দ্রুত অ্যাক্সিডেন্ট হয়। পুরা জাম লেগে থাকে, গাড়ি ঘুরাইতারি না, যাইনে বাইরে দিয়ে এরা ঢুকে বয়ে থাকে করে কইলে এরা শোনে না। আমরা গরিব মানুষ, আমরা কি করবো, আমরা এটা ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই। গ্যাসের জন্য আসি, তারপরে পুলিশ আমাকে অনেক হয়রানি করে। আইলে আমরা গাড়ি নেগা চাপি নেগা কোয়া, গাড়ি নেগা থানার মাঝে নিয়ে টাকা পয়সা দাবি করে। ট্রাফিক বিভাগ বলছে 3 হুইলার মহাসড়কে যাতে না উঠতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে 3 হুইলারের যাত্রীদের সচেতন হবার আহ্বান জানায়। মিনি বাস আছে বা অন্য গাড়ি আছে, সেগুলোতে চলবে। আর যেগুলো 3 হুইলার সেগুলো যদি না ওঠে, সেগুলো যদি ব্যবহার না করে, তাহলে অবশ্যই এই নিয়ন্ত্রণ সম্ভব। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ অবশ্যই সচেষ্ট, সবসময় সচেতন। আমরা চাচ্ছি যে এই গাড়ি যাতে রাস্তায় না ওঠে, এবং এর জন্য আমরা আইনের সঠিক প্রয়োগ করছি, মামলা দিচ্ছি। মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধ হলে দুর্ঘটনা রোধের পাশাপাশি পণ্য এবং যাত্রী পরিবহন সেবা হবে নির্বিঘ্ন, এমনটাই মনে করছে পরিবহন সংশ্লিষ্টরা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।